প্রিয় দর্শক, সমকাল ঈদ বিশেষ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। বরাবরের মতো আপনাদের সঙ্গে রয়েছি আমি মামুন সোহাগ। আর যেহেতু ঈদ বিশেষ সময়, আর এই বিশেষ সময় একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আর কেউ নন, রাজপথের অত্যন্ত চেনা মুখ, পরিচিত মুখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। উমামা, আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। এই স্টুডিও থেকে আপনাকে সমকাল দর্শকদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আমার পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা বাংলাদেশের ছাত্র জনতা সবাইকে জানাই ঈদ মোবারক। আমরা আসলে আপনাকে একভাবে দেখে আসছি, আসলে বিভিন্ন সময়ে এই জুলাই গণঅভ্যুত্থানের আগে থেকেই বিভিন্ন দাবি কিংবা লড়াইয়ের অন্যায়ের বিপক্ষে কথা বলছেন। তো এই যে কথা বলা, সেই কথা বলার সময়টা তো অনেক পার হয়ে গিয়েছে। এখন নতুন বাংলাদেশ এবং নতুন দায়িত্ব এবং নতুন ব্যস্ততা সবকিছু মিলিয়ে একটা ভিন্ন প্রেক্ষাপটে এবারের ঈদটা, এই ঈদ আসলে আপনার কেমন যাচ্ছে? এই ঈদে বলা যায় অন্যান্য সময়ের তুলনায় একটু ফুরফুরে মেজাজেই আছি। পরিবারের সাথে গত এক বছর আসলে সে অর্থে ওঠা মানে সুযোগ হয়নি মেশার বা সময় দেওয়ার সুযোগ হয়নি। এই ঈদে চেষ্টা করছি যে পরিবারের সাথে থাকার, আমার সাথে একটু থাকার। বাংলাদেশে তো গত বছর সবসময় দেখতাম কি বিটিভিতে শেখ হাসিনা আসতো, জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিত এবং সারাদিনই দেখা যাচ্ছে তার যে একটা দলীয় একটা প্রচারণাই আসলে টিভিগুলোতে আসলে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এবার একটু ভিন্ন, সবার মধ্যে একটা নতুন বাংলাদেশের নতুন ঈদ, একটা ঈদের আমেজ আছে। আর মানে কিছুটা ভালো লাগছে, কিছুটা অন্যরকমও। আগে ব্যস্ততাটা এত বেশি থাকতো না। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটর পরিষ্কার করে আব্বুরা নামাজে চলে যেত, এরপর আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একটু গোসল করে এরপর খালার বাসায় যেতাম, এরপর 2-3 জায়গায় ঘুরে আবার সন্ধ্যার পরে বাসায় আসতাম। আমার এটাই রুটিন। কিন্তু এবছর একটু রুটিনটা বেড়েছে। আমাদের যারা জুলাইয়ের আহত, তাদের সাথে হয়তো দেখা করতে যাব, তাদের পরিবারগুলোর সাথে দেখা করব। আবার অন্যান্য যারা এই জুলাই অভ্যুত্থান পরিবর্তনকালীন সময় আমাদের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে দেখা করব। তো এবার ডিউটিটা সত্যি বলতে অনেক বেশি বেড়ে গেছে। তো এটা ডিউটি বলা ঠিক হবে না, বাট এই যে একটা ঈদের আমেজে সবার সাথে দেখা হওয়া, নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, এটা বলা যায় যে একটা নতুন ব্যাপার। আপনি চট্টগ্রামের বাদশ, ফটিকছড়ির বাদশ ঈদ কি সেখানে অন্যান্যবার করা হয়েছে কিনা, বা এবার কোথায় করবেন? না, আমরা আসলে গ্রামে কখনো ঈদ করতে যাইনি। আমার আব্বা ভাই আমাদের ওরা সকালবেলা নামাজ পড়ে এরপর গ্রামে চলে যায়। ঈদের দিন সকালবেলা নামাজটা পড়ে গ্রামে চলে যায়, ওখানে 2 দিন থেকে আসে। আর আমি আর আম্মু শহরেই থাকা হয় ঈদের সময়। তো দেখা যাচ্ছে ফটিকছড়িতে যাওয়া হয় আমাদের মূলত কোরবানির ঈদে। তো গ্রামের সাথে ঈদের সময়গুলোতে আসলে খুব বেশি গ্রামের সাথে আমাদের হয়নি। আবার ভাইয়া আর আব্বা ওনারা যে গ্রামে গিয়ে ইয়েতে যাওয়া, পুরন বাড়িতে যাওয়া, তারপর বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, আমার বড় চাচার কবর আছে, আমার যে আমার কবর আছে, ওদের কবর জিয়ারত করা। তো এইগুলা একটা ট্রেডিশন যেটা থাকে আর কি পরিবারগুলোতে। কিন্তু গ্রামে এখনো পর্যন্ত আমার ব্যক্তিগতভাবে ওই সুযোগটা হয়নি কখনো ওই রোজার ঈদ করার। আপনার ব্যক্তি জীবন বেড়ে ওঠা কি চট্টগ্রামের ফটিকছড়িতেই? না, আমার বেড়ে ওঠা আপনার চট্টগ্রাম শহরে 2 নম্বর গেটে আমার মানে চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার জন্ম। আর চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমি পড়াশোনা করেছিলাম। মানে ওইটা স্কুল কলেজ 2 সেকশনে আমি পড়াশোনা করেছিলাম। তো বলা যায় যে শহরকেন্দ্রিকভাবে আমাদের কিছুটা বেড়ে ওঠা। গ্রামের সাথে একটা সম্পর্ক আছে, যেহেতু আমাদের আব্বারা গ্রামের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এখনো আমরা ওই গ্রামের মানে ক্ষেতের যে চাল সেটা খাই, গ্রামের মরিচ, এগুলাই আমরা খাই। মানে এতটাই আমাদের সাথে ওতপ্রোত সম্পর্ক গ্রামের। কিন্তু একদম রেগুলার বেসিসে যাওয়া আসা সেটা আসলে এই ইউনিভার্সিটিতে উঠার পর অন্তত হয়নি। তার আগে একটা চল ছিল, একটা শৈশব বেড়ে ওঠা নিয়ে কিছু বলবেন কিনা আমাদের? শৈশব বেড়ে ওঠা, আমি কিছুটা রেস্ট্রিক্টেড ভাবেই বড় হয়েছিলাম, এটা আমি অনেক জায়গাতেই বলেছি। যেহেতু মেয়ে, তো বাসায় আম্মু একটু কনজারভেটিভ ভাবেই বড় করেছেন। তো দেখা যেত যে ছোটবেলায় স্কুলে ছিলাম, তো স্কুলে বন্ধু বান্ধবদের সাথে যে ক্লাস টাইমটা, ওই সময় প্রচুর গল্প হতো। এরপর আমরা তখন দেখতাম আমাদের একটা প্রধান হবি থাকতো বই পড়া। হুমায়ুন আহমেদের বই পড়া নিয়ে আমরা প্রতিযোগিতা করতাম। তারপর জাফর ইকবালের বই পড়তাম। এখন তো জাফর ইকবালের অন্য রূপ, তখন 2011-12 সালে তো জাফর ইকবাল ওয়াজ এ ক্রেজ, মানে অন্যরকম ক্রেজ। তো হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল মানে একটা অন্যরকম ব্যাপার ছিল। তো আমরা দেখা যেত ওই ধরনের একটা বিষয়ের সাথে মানে মধ্যে ছিলাম, আবহাওয়ার মধ্যে ছিলাম। তারপর আমি কমিক্স পড়তাম,
টিনটিন নামে একটা কমিক্স পড়তাম, এটা আমি আর আমার ভাই একদম ধরে 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 প্রত্যেকটা পাতা উল্টিয়ে পড়তাম বলা যায়, একদম চেক করে করে পড়তাম। তো পরে দেখা গেছে যখন আমি ক্লাস 8-এ উঠি তখন আমাদের একটা নতুন ক্রেজ আসে, সেটা হচ্ছে আপনার অ্যানিমে দেখা। নারুতো দেখতাম সকাল বিকাল। তো আমাদের বান্ধবীদের একটা প্রধান কাজই থাকতো নারুতো দেখা, এক একটা এপিসোড দেখে নিজেদের মধ্যে গল্প করা। তো এখন অ্যানিমে খুব কমন হয়ে গেছে, বাট আমরা যখন 2013 সালে দেখতাম তখন অ্যানিমে খুবই আনকমন, মানে খুব, আমি দেখলাম যে লাখে একজন মনে হয় অ্যানিমে দেখে। তো আমাদের বলা যায় এটা ছোটবেলায় হয় আর কি। এটা হচ্ছে আমার একটা সাইড, যেটা হচ্ছে বন্ধু বান্ধব আড্ডা, সিনেমা, গল্প বই, এগুলোর মধ্যে দিয়ে একটা। আরেকটা সাইড ছিল যেটা পলিটিক্যাল সাইড, যেহেতু আমার বাসায় আমার হাউস টিউটর যিনি শওকত স্যার, উনি আমাকে পড়াতে আসতেন। তো স্যার হচ্ছে পড়াশোনা শেষ করে স্যারের সাথে আমরা একটু টুকটাক আমি আর আমার ভাই গল্প করতাম। তো গল্পের মধ্যে আমরা অনেক পলিটিক্যাল আলাপ আলোচনা করতাম। তখন তো আবার এই যে শাহবাগ আন্দোলন হয়েছিল, শাহবাগ আন্দোলন পরবর্তীতে আবার খুবই বাজে অবস্থা সারা বাংলাদেশের। এরপর তো রানা প্লাজা ধস হলো, এবার অনবরত দেশে একের পরে আন্দোলন হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন হচ্ছে, এগুলো আমার যতটুকু স্মরণে আছে আর কি। তো স্যারের সাথে আমাদের সবসময় পলিটিক্যাল আলাপ হতো, একদম সবসময় কোনো না কোনো টপিক নিয়ে সবসময় স্যারের সাথে আমাদের পলিটিক্যাল আড্ডা, গল্প, এগুলো হতে থাকতো। তো এই যে বলা যায় যে আর কি, বলা যায় যে আমাদের মানে একটা দুইটা সাইড ছিল, একটা হচ্ছে সবসময় বন্ধু বান্ধব, সিনেমা, পড়াশোনা, এগুলা। আরেকটা সাইড ছিল যে পলিটিক্স নিয়ে জানাশোনা, বাংলাদেশের হিস্ট্রি, আমাদের কালচার, তারপর খোঁজ খবর রাখা। আমার আব্বা বুক কালেক্টর, আমার আব্বার কাছে প্রচুর বই, মানে আমাদের বাসায় প্রায় 10,000-এর মতো বই আছে। তো আব্বার বইয়ের সংস্পর্শে আসার কারণে আমাদের বইপত্র নিয়েও একটা আইডিয়া ছিল। তো বলা যায় আর কি যে মিক্সড, অনেক ছোট শৈশবটা যেহেতু বাসাতেই থাকতাম বড় একটা মানে একটা বড় সময়, তাই দেখা যাচ্ছে মানুষের থেকে বইয়ের সাথে ইয়েটা সম্পর্কটা বেশি হয়েছে। মজার স্মৃতি কি বই নিয়ে না বাইরে আছে? ঈদের মজার স্মৃতি? ঈদের মজার স্মৃতি মূলত তো থাকে সালামি নিয়ে। তো ঈদের দিন কি করছে, মানে ওইগুলো খুব লজ্জাজনক স্মৃতি। আমার কাজিনের কাছ থেকে আমি সালামি নিব, তো আমার কাজিন খুব কিপটা, সে আমাকে কোনোভাবেই সালামি দিবে না। তো সে নিজেই হচ্ছে মানে সে আমাকে কোনোভাবে সালামি দিবে না। তো কোনোভাবে সে হচ্ছে আমাকে 2 টাকা দিতে রাজি হয়। তো আমি রীতিমতো তার মনে হয় পকেট ধরে টানাটানি করে কান্নাকাটি করে মানে রীতিমতো হচ্ছে যে আমাকে দিতেই হবে। পয়সা মানিব্যাগ খুলে আমাকে 2 টাকা দেয়। তো 2 টাকা দিয়ে আমি ওই 2 টাকা নিয়ে অনেক খুশি, কারণ এই যে তার পিছনে মনে হয় অনেকক্ষণ, মানে প্রায় 1 ঘন্টা ধরে ঘ্যান 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 করার পরে সে আমাকে 2 টাকা দিয়েছিল। তো ওইটা হচ্ছে আমার কাজিনের সাথে আমার একটা সালামির স্মৃতি। আর আমরা তো মানে কাজিনরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেতাম ঈদের দ্বিতীয় দিন। প্রধান কাজ থাকতো হচ্ছে সালামি কালেক্ট করা। তো বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় যেতাম, আবার অনেক জায়গায় যেতাম যেখানে এমনি আমরা খাওয়া দাওয়া করার পর আমরা বসে থাকতাম, একজন যদি তাকাতাম সালামি কখন দিয়ে, পরে ওরা বলতো ঠিক আছে দেখা হবে তাইলে। এটার কারণে এটার পরে তো রীতিমতো সবাই একজন যদি তাকায় মুখ লুকায় লুকায় হচ্ছে চলে যেতে হতো, আচ্ছা এখান থেকে সালামি পাওয়া যাবে না, সালামি দিতে হবে। এখন তো দিতে হবে, এখন তো এখন টাকা পয়সাও নাই, কিন্তু হচ্ছে সালামি দেওয়ার বয়স হয়ে গেছে এরকম আর কি। এবছরে তো মানুষের ডিমান্ড একটু বেশি। আমি এমনিতে আগে যেটা করতাম, আমার যেহেতু ডিপার্টমেন্টের জুনিয়র বলি, ইউনিভার্সিটি জুনিয়র, প্রচুর জুনিয়রদেরকে হচ্ছে বিকাশে টুকটাক 15 টাকা 20 টাকা করে আমরা সালামি দিতাম। ওই চলে, এখনো থাকবে। এত টাকা পয়সাও হয়ে যায় না যে সবাইকে অনেক টাকা দিতে পারবো। সবাইকে ওই যে 15-20 টাকা করে যে বিকাশে সালামি দেয়া, এটাই বলা যায় আমাদের একটা ঈদ আনন্দ, ভাগাভাগি করে নেয়া। সালামির আনন্দটা খুব বেশি, অনেক বেশি। এখনো তো আমি এরকম, এখন আগে যেটা হতো, আগে অনেক হিসাব করতাম যে 500 টাকা পেতে হবে, 1000 টাকা পেতে হবে, অনেক টাকা পেতে হবে এরকম। কারণ এখন আমার সত্যি বলতে বিকাশে 5 টাকা পেলেও খুব ভালো লাগে যে কেউ আমাকে বিকাশে 5 টাকা সালামি দিয়েছে। আমার ভাই যেমন আমাকে দেখা গেছে যে এরকম 0.01 পয়সা হচ্ছে আমাকে সালামি দিয়েছিল একবার। এটাই আমার কাছে খুব মজা। আপনার বাসায় কে কে আছে আসলে? আমার বাসায় আমি আর আমার ভাই আছি, আমরা 2 ভাই বোন, আর আমার আব্বা আম্মা আছে। তো আমরা ভাই বোন আমরা ঢাকাতে থাকি, আব্বা আম্মা চিটাং থাকে। এবার তো ভিন্ন ঈদ, ভিন্ন পরিবেশে, মানে আবার কোনো ঈদে কখনো অনেক বড় দায়িত্ব পেলে, দেশের কোনো বড় দায়িত্ব পেলে, এই সুখের সময়, ভালো সময় নিজেকে কোথায় দেখতে চান আসলে? সুখের সময়টাতে আসলে মানে এটা কি বলে, দুঃখের সময় ধৈর্য ধরতে হয়, আর সুখের সময় সুখটা ভাগ করে নিতে হয়। তো এটা হচ্ছে আমার ইয়ে আর কি, আমি যেটা এরকমই করতে চাই।
তো এই ঈদ মানেই সুখ, মানে ঈদ মানেই একটা অন্যরকম আনন্দ। সারা বছরে একটা দিন পাওয়া যায় যে দিনটা সবাই রিলিফ থাকে, সবাই খুব আন্তরিক থাকে। তো মানে আমি চাই যে ঈদে যাতে সামাজিক থাকতে পারি, সবার সাথে ওঠা বসা করতে পারি, একদম আমি ব্যক্তি মানুষটা যেরকম ওভাবেই যাতে সবাই আমাকে ট্রিট করে, এবং আমিও যাতে মন খুলে সবার সাথে মিশতে পারি, কোনো প্রকার ভিতরে কোনো প্রকার যদি কিন্তু ছাড়া। তো এটাই হচ্ছে আমার ভিতরে সত্যি বলতে একটা বড় খায়েশ। আর যদি ভবিষ্যতে যদি কোনো দায়িত্ব পাই, যেটা হচ্ছে হয়তো আমার যদি বলা যায় যে দেশের কোনো দায়িত্ব পাই, যেটা হচ্ছে হয়তো বাংলাদেশ বিনির্মাণে কিছুটা সহায়তা করতে পারে, তাহলে অবশ্যই আমি বলবো যে যতটা নিষ্ঠার সাথে আমি যাতে পালন করতে পারি, ওই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেয়, এটা আমি কামনা করি আর কি। এই ঈদের দিনে আমি সেটাই কামনা করি। মামা, এতক্ষণ সমকাল সংলাপে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম একটা বিশেষ দিনে বিশেষ সময়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি, অনেক ধন্যবাদ। আপনি আপনার মানে যারা আপনাকে ভালোবাসে দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজন নিয়ে আপনারা যাতে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারেন, সেটার জন্য হচ্ছে শুভকামনা জানাই, সেটাই প্রত্যাশা করি। এবং আশা করি যে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছাত্র জনতা সবাই একসাথে মিলে আমরা এই নতুন বাংলাদেশটাকে বিনির্মাণ করব। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এই ঈদের দিনে আপনাদের সবাইকে পাশে চাই, এটাই আর কি। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন রাজপথে।